হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আচ্ছা, তাহলে চলো শুরু করি আমরা টাইপ ওয়াইজ সিকিউ। ঠিক আছে, সো এটা আমাদের 3 নাম্বার পার্ট বা লাস্ট পার্ট, তাই না? চলো দেখি তাহলে। সো আমাদের টাইপ ওয়াইজ সিকিউতে কী কী আছে দেখি একটু। প্রথমে আছে টাইপ অ্যানালাইসিস, অর্থাৎ আমরা এখন এখানে এই চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে সেই সকল টাইপের একটা অ্যানালাইসিস করব যে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন তোমাকে আমি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইপ সেই টাইপ থেকে একটা বা দুইটা সিকিউ সলভ করে দেবো। ঠিক আছে, সবগুলো কিন্তু করাবো না, কারণ টেস্ট পেপার সলভিংয়ের এই চ্যাপ্টারের এই অ্যাসিড ক্ষার সমতা চ্যাপ্টারটারই টেস্ট পেপার সলভিং ক্লাস আমি নিজে নিয়েছি। সো আমার টেস্ট পেপার সলভিংয়ের পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রিতেই। ঠিক আছে, সো ওটা নিচে ওয়েবসাইটে পেয়ে যাবা, ওখানে টেস্ট পেপার সলভিংয়ে গেলে আমার এই ক্লাসটা পেয়ে যাবা। সেখানে আমি দেখবা যে ভাইয়া তোমাদেরকে ডিটেলসে পুরো টেস্ট পেপার সলভ করাইছে। ঠিক আছে, সো ওই ভিডিওটা তুমি যদি দেখে থাকো বা দেখো তাহলে হচ্ছে তোমার জন্য টেস্ট পেপার সলভিংয়ের সিকিউ ক্লাসগুলো আরও ইজি লাগবে। ঠিক আছে, সো আমি খালি এখন 2-1টা বা 3টা করাই দিব। ঠিক আছে, পারবো? চলো দেখি তাহলে একটু স্টার নিয়ে আগে একটা নিলাম স্টার। এবার দেখো প্রথমটা কী ভাইয়া, প্রথম টাইপ অ্যাসিড সম্পর্কিত, তাই না? সো এবারে এই অ্যাসিড সম্পর্কিত যে টাইপটা আছে সেটা থেকে কতটুকু ইম্পর্টেন্ট ভাইয়া? এটা 1 ইম্পর্টেন্ট। এরপর ক্ষার ও ক্ষার সম্পর্কিত সেম 2 স্টার, মানে 1 স্টার। পিএইচ সম্পর্কিত এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, 3 স্টার দিলাম এটাকে। ঠিক আছে, ওকে। এরপর একটা কি ভাইয়া, প্রশমন বিক্রিয়া সম্পর্কিত, এটাও ইম্পর্টেন্ট তবে হালকা পাতলা। এরপরে দেখো অধক্ষেপণ বিক্রিয়া সম্পর্কিত, এটা 1 স্টার। অ্যান্ড লাস্টে কি ভাইয়া, এসিড বৃষ্টি, পানির ক্ষরতা, পানির বিশুদ্ধকরণ সম্পর্কিত, এটাকে তুমি যতগুলো স্টার দিতে পারো দিয়ে যাও। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? তো এটা গেল আমার টাইপ অ্যানালাইসিস। ওকে, তাহলে চলো এবার আমরা পড়ি আমাদের নেক্সট টাইপে। সো আমাদের নেক্সট টাইপ কি ভাই, কি পয়েন্টস রিকেপ। সো এই কি পয়েন্টস রিকেপে আমি মেনলি তোমাকে দেখাবো কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর টপিক কি, পিএইচ। অর্থাৎ এখান থেকে কীরকম প্রশ্ন আসবে জানো, বা এখান থেকে তোমাকে বলবে যে অ্যাসিড আর ক্ষার যদি আমি মিক্স করি, মিশ্রণ করার পর মিশ্রণের যে প্রকৃতিটা যা পাবো সেই মিশ্রণটার কি প্রকৃতি, সেটা কি অম্লীয় প্রকৃতি নাকি ক্ষারীয় প্রকৃতি নাকি নিরপেক্ষ প্রকৃতির, নাকি যাই হোক না কেন নাকি সেটার পিএইচটা কত ভাইয়া, এই টাইপের প্রশ্ন আসবে তোমার কাছে। তাহলে বুঝতে পারছো ভাইয়া? তার মানে এখানে টপিকটা কি ভাইয়া, অম্ল ক্ষার মিক্স করে, অম্ল প্লাস ক্ষার মিক্স করে যা পাচ্ছ সেটা কি, যে মিশ্রণটা পাচ্ছ, মিশ্রণ সেই মিশ্রণের পিএইচ কত বের করতে বলতে পারে বা প্রকৃতি বের করতে বলতে পারে। তাহলে বুঝছি ভাইয়া কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। একটা আসতে পারে পিএইচ কত, আর একটা আসতে পারে প্রকৃতি কত। বুঝতে পারছি ভাইয়া? ওকে, তাহলে কিভাবে কি করব, আমরা যখন ম্যাথ করব তখন আমরা ডিটেলসে দেখব। ঠিক আছে, তবে এখানে কিছু সূত্র জেনে রাখো। কি সূত্র ভাইয়া? যেগুলো তোমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ে আসছো। ষষ্ঠ অধ্যায় মানে কি, মৌলের ধারণা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে তুমি পড়ে আসছো। সেটা কি ছিল ভাইয়া বলো তো? ডাব্লিউ সমান SMV/1000। এই সূত্র কি মনে আছে কারো? এই সূত্র কি চেনা লাগে? বলো তো ভাই। এখানে ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে দেয়া পরিমাণ, তাই না? ডাব্লিউ মানে হচ্ছে কি ভাইয়া, দেয়া পরিমাণ, তাই তো? আচ্ছা, এস মানে কি ভাইয়া, ঘনমাত্রা। এস মানে কি, ঘনমাত্রা। ওকে, আচ্ছা, এম মানে কি ভাইয়া? এম মানে আণবিক ভর। এম মানে কি ভাইয়া? আণবিক ভর। ওকে, আচ্ছা, ভি মানে কি ভাইয়া? ভি মানে হচ্ছে আয়তন। ভি মানে কি ভাইয়া? আয়তন। ঠিক আছে, ওকে, পারবো তাহলে? ওকে, গেল। তাহলে এগুলা তুমি যদি জেনে রাখো বা জেনে থাকো তাহলে তোমার জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, গেল। তাহলে এই সূত্রটা ইউজ করে আমরা মেনলি পিএইচ এর যে প্রকৃতিটা আসবে সেটা বের করার জন্য আমার এই সূত্রটা কাজে লাগবে। ঠিক আছে, মনে থাকবে? গেল, এটা একটা গেল। এরপর সেকেন্ড টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে কি ভাই, অ্যাসিড বৃষ্টি। সেটা কি ভাইয়া? অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমাকে আমি অ্যাসিড বৃষ্টি কীভাবে হয় পুরো স্টেপের বিক্রিয়াগুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, পুরো স্টেপের যে বিক্রিয়াগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি। তাহলে চলো শুরু করি। প্রথমে কি হয় জানো, বায়ুতে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, কি বললাম ভাইয়া, বায়ুতে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন সেই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কি করে ভাইয়া? কার্বনিক অ্যাসিড তৈরি করে। যেমন দেখো, যখন বায়ুতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, বায়ুতে CO2 বেড়ে গেলে তাহলে বেড়ে গেলে কি হবে ভাইয়া? পানির সাথে মিশে CO2 + H2O পানির সাথে মিশে কি তৈরি করবে বলো তো ভাইয়া? কার্বনিক অ্যাসিড H2CO3, নাম কি? কার্বনিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, পারলাম। তাহলে একটা গেল। এরপর কি করবে ভাইয়া? এরপর আসলে কি করে জানো, সালফার আছে না বায়ুতে, সালফার, সেই সালফার আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। তাহলে লিখো সালফার
অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে, অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে দেখো তো, এই যে S+O2 বিক্রিয়া করে কি পাচ্ছি, SO2 পাচ্ছি। কি পাচ্ছি? SO2 মানে কি, সালফার ডাইঅক্সাইড তৈরি করে। কি করে ভাইয়া? সালফার ডাইঅক্সাইড তৈরি করে। এবার এই যে সালফার ডাইঅক্সাইড তৈরি করছে না, এই সালফার ডাইঅক্সাইড জিনিসটাই হচ্ছে অনেক খারাপ জিনিস, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। এটা কি করে জানো? ওয়েট বলতেছি, আরে এই সালফার ডাইঅক্সাইড জিনিসটা কি করে জানো? দাঁড়াও বলি। ওয়েট, এটাকে একটু করি, হ্যাঁ ঠিক আছে। এবার এই সালফার ডাইঅক্সাইড যে জিনিসটা আছে না, এটা অনেক খারাপ জিনিস। এটা কি করে জানো? এটা পানির সাথে মিশে কি তৈরি করে বলো তো? সালফিউরাস অ্যাসিড তৈরি করে ফেলে। কি করে ফেলে ভাইয়া? সালফিউরাস অ্যাসিড। তার মানে SO2 যোগ H2O, তাহলে কি হয়ে যাচ্ছে তখন? সালফিউরাস অ্যাসিড H2SO3 সালফিউরিক অ্যাসিড, যেটা কি হয় বলো তো ভাইয়া? যেটা আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য অনেক বেশি ভূমিকা রাখে। ওকে, এরপর কি হয় বলো তো ভাইয়া? এরপর এই সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে। আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে ফেলে বলো তো? SO3 উৎপন্ন করে, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। সেই সালফার ট্রাইঅক্সাইড আবার পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলে। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। আচ্ছা একটু ওয়েট, এখানে মেবি আমি একটা জিনিস ভুল করছি। সেটা হচ্ছে আমি মেবি বিক্রিয়ার সমতাটা একটু করি নাই। দাঁড়াও, কোথায় গেল? আচ্ছা যাই হোক, পরে দেখাবো, ঠিক আছে? ওকে, সো পরে দেখাবো, এখন দেখানোর দরকার নেই, পরে দেখাবো। ওকে, আচ্ছা গেল। তাহলে এই যে জিনিসগুলো আমার উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এই যে জিনিসগুলো আমার তৈরি হয়েছে, এগুলোই মূলত কি করে ভাই? আমার অ্যাসিড বৃষ্টির জন্য ভূমিকা রাখে। এই যে বিক্রিয়াটা, এটা একটা বিক্রিয়া। সো এই বিক্রিয়াগুলো তোমার কিন্তু প্র্যাকটিসে থাকা লাগবে, কারণ এই বিক্রিয়াগুলো তুমি যদি লিখো অ্যাসিড বৃষ্টির ভূমিকার সময়, তখনই তোমাকে খালি টিচার নাম্বার দিবে, নাইলে নাম্বার দিবে না, মনে রাখিও। টিচার না হলে তোমাকে নাম্বার দিতে চাইবে না। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো ভাইয়া? ওকে, ডান। সো এই যে বিক্রিয়াগুলা, এই যৌগগুলাই হচ্ছে কি ভাই আমার, বলো তো কি? এই যৌগগুলাই হচ্ছে আমার কি অ্যাসিড বৃষ্টির জন্য যাই। যেমন কার্বনিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সালফিউরাস অ্যাসিড, তারপর সালফার ট্রাইঅক্সাইড, অ্যান্ড দেন সবশেষে কি সালফিউরিক অ্যাসিড। সো এই অ্যাসিডগুলোই আসলে কি আমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কি ভাইয়া অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। বলো তাহলে পারা যাবে? বুঝতে পারছি ভাইয়া? পারবো পুরোপুরি? তাহলে টপিক পুরোপুরি ক্লিয়ার, ডান। এবার আর কিচ্ছু না ভাই, এবার খালি আমরা আরামসে খালি সিকিউ দেখবো, আর তোমাকে আমি বাড়ির কাছে দিয়ে দেবো। এরপর তোমাকে বলবো বাড়ির কাজটা সাবমিট করো গ্রুপের মধ্যে, ঠিক আছে? ওকে, চলো দেখি। সো প্রথম প্রশ্ন বা প্রথম টপিক অ্যাসিড সম্পর্কিত। সো এবার একটু দেখি যে অ্যাসিড সম্পর্কিত কি টাইপের সিকিউ আসতে পারে বা এসেছে। কনসেপ্ট, সো কনসেপ্টটা আমরা পুরো আসছি না ভাইয়া? কনসেপ্ট কি আর লাগবে না আশা করি, তাই না? এমসিকিউতে আমরা কনসেপ্ট দেখে আসছি। সো এখানে চলে আসি ডিরেক্ট। দেখো প্রথম প্রশ্ন, উদ্দীপকের, ওয়েট কালার চেঞ্জ করে নিই, উদ্দীপকের ব্যবহৃত চুনের মোল সংখ্যা বের করো। কি বের করো ভাইয়া? চুনের মোল সংখ্যা বের করো। এখন চুন কোনটা? এই যে ক্যালসিয়াম অক্সাইড। সো ক্যালসিয়াম অক্সাইডের সাথে এখানে কে বিক্রি করতেছে জানি না। ভালো কথা, তাহলে বলছে ক্যালসিয়ামের সাথে চুনের মোল সংখ্যাটা বের করো। তাহলে চলো বের করি। লিখলাম এখানে গ। সো এখানে কি হবে বিক্রিয়াটা? CaO প্লাস CO2 মিলে কি হবে? CaCO3, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো এখানে কত গ্রাম? এটা 8 গ্রাম। এটা কত গ্রাম? 12 গ্রাম, তাই তো? আচ্ছা, এবার দেখো কার বের করতে বলেছে ভাইয়া? চুনের না? তাহলে চুনের সংকেত কি? CaO, ক্যালসিয়াম অক্সাইড। লিখলাম তাহলে CaO এর আণবিক ভর বের করো। বের করো। তাহলে কত হবে আণবিক ভর বলো তো? ক্যালসিয়ামের কত ভাইয়া? 20 দুগুণে 40। ক্যালসিয়ামের কত? 20 দুগুণে 40 যোগ অক্সিজেনের কত ভাইয়া? 16। তাহলে কত হয়? 56। তাহলে কত হয় ভাইয়া? 56। তাহলে দেখো এবার ক্যালসিয়ামের বা ক্যালসিয়াম অক্সাইডের বা চুনের আণবিক ভর কত ভাইয়া? 56 গ্রাম, তাই না? তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি তার আণবিক ভর সমানে কি 1 মোল না? তাহলে কি? তাহলে হচ্ছে 56 গ্রামে মোল সংখ্যা কত? 1।
মোল সংখ্যা কত 1 1 তাই তো আচ্ছা সুতরাং 1 গ্রামে মোল সংখ্যা 1/56 সুতরাং কয় গ্রাম ইউজ হয়েছে ভাইয়া দেখো তো এই যে লিখে দিচ্ছে কয় গ্রাম ইউজ হয়েছে ভাইয়া 8 গ্রাম তাহলে বের করো 8 গ্রামের মোল সংখ্যা 8/56 তাহলে কত হয় বলো তো ভাইয়া তারও ক্যালকুলেশন করি তাহলে হয় 0.143 মোল শেষ বলো পারবো নাকি পারবো না ডান বলো বুঝছি ভাইয়া বুঝেছি নাকি বুঝি নাই বলো তো দেখি কমেন্ট করে জানাও আমাকে বুঝছো কিনা ওকে দেখো পারবো তাহলে ম্যাথটা ইজি না ওকে ডান পারবো ভাইয়া ওকে এবার নেক্সট দেখো ঘ নাম্বার কি বলছে দেখো তো ভাইয়া পরিবেশের উপর এই যৌগটির ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো পরিবেশের উপর এই যৌগটির ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো কি বলছে ভাইয়া পরিবেশের উপর এই যৌগের ক্ষতিকর প্রভাব এখন এই যৌগ কোনটা ভাইয়া কার্বন ডাই অক্সাইড এই যে দেখো এই যৌগকে কার্বন ডাই অক্সাইড তাহলে আমি লিখবো কি উদ্দীপকের এই যৌগটি হলো কার্বন ডাই অক্সাইড 1 নাম্বার জ্ঞানে লিখবো এটা জ্ঞানমূলকে প্রথম লাইনে এটা লিখবো এরপরেরটা একটা ব্যাখ্যা করবো কি ব্যাখ্যা করবো ভাইয়া এই যৌগটির কি বলছে ক্ষতিকর প্রভাব বলছে এখন বলো কার্বন ডাই অক্সাইড একটু আগে কিসের ভূমিকা রাখছিল ভাইয়া এসিড বৃষ্টির ভূমিকা রাখছিল কি রাখে নাই বলো তো ভাইয়া হ্যাঁ রাখছিল তাহলে কি লিখবো এরপর আমি বিক্রিয়া লিখবো কোন বিক্রিয়াটা আমি কি ভাইয়া এই সব বিক্রিয়া লিখবো আমি কি সব বিক্রিয়াগুলো লিখবো না সব বিক্রিয়া তোমাকে লিখতে হবে না তুমি খালি এটা দেখাও কার্বনিক অ্যাসিড দেখাও কার্বনিক অ্যাসিড নিজেও কিন্তু কি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী তাই না সো আমি খালি এটা লিখবো যে বায়ুতে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি হয় কার্বনিক অ্যাসিড তৈরি করে সেই কার্বনিক অ্যাসিড কি অ্যাসিড বৃষ্টির জন্য অনেক বেশি দায়ী অনেক ভূমিকা রাখে এবং অ্যাসিড বৃষ্টি হলে কি হবে ক্ষতি বলতে চাইছে না দেখো কি চাইছে ভাইয়া ক্ষতিকর প্রভাব চাইছে তাহলে ক্ষতিকর প্রভাব কি কি হইতে পারে বলো যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন মাটির পিএইচ এর মান কমে যায় কি হয় ভাইয়া মাটির পিএইচ এর মান কমে যায় মাটি অ্যাসিডিক হয়ে যায় কি বলতেছি মাটির পিএইচ এর মান কমে যায় পয়েন্টগুলো লিখো আমার সাথে সাথে লিখো আমি বলতেছি দেখো 1 মাটির পিএইচ এর মান কমে যায় পিএইচ কমে যায় 2 মাটি অ্যাসিডিক হয়ে যায় মাটি অ্যাসিডিক মাটি অ্যাসিডিক হয়ে যায় 3 নাম্বার মাটির পিএইচ কমে যায় 2 মাটি অ্যাসিডিক হয়ে যায় 3 কি বলো তো ভাইয়া মাটি যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে কি ফল মানে সবজি ফল এসব কি মানে কি বলবো উৎপাদন হবে না তাই না তাহলে লিখো ফসল সবজি উৎপাদন ব্যাঘাত এরপর আর কি করা যায় বলো আর কি হয় ক্ষতিকর প্রভাব আর কি হবে একটা জিনিস বলো ভাই আমাকে সেটা হচ্ছে আচ্ছা একটা জিনিস দেখো ভাইয়া কি জিনিস ফসল সবজি উৎপাদন ব্যাঘাত করবে এরপর কি হবে বলো তো ভাইয়া মাটিতে যে পানিটা পড়তেছে অ্যাসিডের পানিটা সেটা গিয়ে কোথায় গিয়ে পড়বে নদীতে গিয়ে পড়বে না ভাইয়া তার মানে নদীর পানিটাও কি হবে অ্যাসিডিক হয়ে যাবে তাহলে লিখো নদীর পানি অ্যাসিডিক হয়ে যাবে অ্যাসিডিক এর ফলে কি হবে এর ফলে নদীতে মাছ মারা যাবে তাহলে বলো এবার এই সকল যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কোথা থেকে পাইছি আমি ভাইয়া বইয়ে দেওয়া আছে তাই না সো বইটা ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টারের থিওরিগুলো যদি পড়তে হয় সেই ক্ষেত্রে তোমাকে বইটা ভালো করে পড়তে হবে কারণ এই চ্যাপ্টারের বইটা পড়া তুমি বইটা কিন্তু বোরিং লাগবে না এই চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে এগুলো পড়তে কিন্তু তোমার একদমই বোরিং লাগবে না এগুলো নর্মাল রিয়েল লাইফের কথা সো ওগুলো যদি তুমি ভালো করে পারো তুমি এটা আমার মতো সুন্দর করে লিখতে পারবা বুঝতে পারছো ভাইয়া তাহলে তুমি চাইলে পয়েন্ট আকারেও লিখতে পারো তুমি চাইলে ব্যাখ্যা আকারেও লিখতে পারো তোমার ইচ্ছা এটা পুরোটা পারবো তাহলে বুঝতে পারছি প্রথম সিকিউটা ডান নেক্সট সিকিউ দেখো কি বলছে সো নেক্সট সিকিউ আমি আর দেখাবো না কারণ এই প্রশ্নটা আউট অফ দ্য বক্স এটা আমাদের এই টপিকের প্রশ্ন না পরেরটা দেখি পি এবং আর এর অক্সাইড দ্বয়ের পরিবেশের উপর ক্ষতিকর সো এটা আশা করি একটু আগে ব্যাখ্যা করছি যে পরিবেশের উপর কী টাইপের প্রভাব ফেলতে পারে তারা ওকে এই প্রশ্নটা একটু দেখতে পারি এই প্রশ্নটা এটাও যদি আউট অফ দ্য বক্স কারণ এটা চ্যাপ্টার 6 এর পড়া এটা কিসের পড়া ভাইয়া চ্যাপ্টার 6 এর পড়া সো চ্যাপ্টার 6 তোমাদের সাদিত ভাইয়া ক্লাস নিছে তাই না সো সাদিত আশা করি তোমাদেরকে এটা বুঝাই দিছে এই চ্যাপ্টারের এই সিকিউটা ওকে গ নাম্বারটা বিশেষ করে ঠিক আছে ওকে ডান এরপর ঘ নাম্বার আসি উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে কি বলছে দেখো এবার ওই টাইপটা চলে আসে যেটা আমি তোমাকে কি পয়েন্টে বুঝিয়েছিলাম যে মিক্স টাইপের ওই পিএইচ এর মান বা মিশ্রণের প্রকৃতি বের করতে বলে তাই না দেখো কি বলছে
উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে, আচ্ছা এ ও বি মানে কোনটা ভাইয়া পাত্র, এটা আর এটা, এই দুটো পাত্র যদি আমি এখন মিক্স করি তাহলে কি হবে সেটা বের করতে বসে, বাট যেটা পাবো সেটা দ্রবণের প্রকৃতিটা বের করতে বসে। তার মানে অম্লটা কি সরি লবণটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে সেটা বের করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে চলো বের করি। প্রথমে এদিকে আসছে ঘ নাম্বার লিখলাম, ঠিক আছে, ঘ নাম্বার লিখলাম। প্রথমে আসি এর কাছে, এ বিকারে, তাহলে এই বিকারে কে আছে ভাইয়া, H2SO4 আছে না, লিখো তাহলে H2SO4 কি কি দেওয়া আছে, H2SO4 এটা কি ঘনমাত্রা না, তাহলে লিখো H2SO4 এর S সমান কত 0.75 মোলার। আর কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, লিখো তাইলে আয়তন V সমান কত দেওয়া আছে 250 ml, 250 ml। তারপর M কত ভাইয়া, আণবিক ভর কত, H2SO4 হচ্ছে 98। তোমরা আবার মুখস্থ লিখো না 98, এটা আমার মুখস্থ আছে বিধে আমি লিখতে পারছি, তোমরা হাতে ক্যালকুলেশন করেই দেখাবা, মনে থাকবে। ওকে, তাহলে এখান থেকে তুমি কি চাইলে W বের করতে পারো। W মানে কি ভাইয়া, W মানে হচ্ছে এই বিকারে কতটুকু দেওয়া আছে, এই বিকারে W কতটুকু দেওয়া আছে তোমাকে, তাহলে W মানে কি বের করতেছি ভাইয়া, এই বিকারটাতে এই পাত্রটাতে কতটুকু H2SO4 আছে সেটা বের করতেছি আমরা। ওকে চলো বের করি। তাহলে W সমান SMV/1000, তাহলে S কত ভাইয়া 0.75, M কত ভাইয়া 98, V কত ভাইয়া 250 ডিভাইড বাই 1000। তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, আমি যদি একটু ক্যালকুলেশন করি, একটু ওয়েট করো। $18.375 গ্রাম, তাই তো পেয়ে গেলাম। এটা কি পেলাম ভাই, এটা পেলাম H2SO4 এর জিনিসপাতি, মানে H2SO4 W। এবার কার লাগবে, NOH মানে বি পাত্রে W লাগবে। চলো বের করি এবার। বি বিকারে কে আছে, NaOH আছে, NaOH। সো NaOH এ কি কি দেওয়া আছে বলো তো, এখানে সেম না, M দেওয়া আছে, সরি S দেওয়া আছে। S কত ভাইয়া 0.6 মোলার, 0.6 মোলার। তারপর কি V দেওয়া আছে না, V কত, V হচ্ছে 250 ml, 250 ml। এরপর M কত বলো তো ভাইয়া, M কত, NaOH এর M কত, মুখে মুখে বলো। সোডিয়াম কত 23, অক্সিজেন কত 16, তাহলে 23 আর 10 কত 33, 33 আর 6 কত 39, 39 আর 1 কত 40, তার মানে M কত এখানে ভাইয়া 40, M কত 40। তাহলে দেখছো মুখে মুখে বলে ফেলছি। তাহলে এবার কি লাগবে আমার, W লাগবে আবার। তাহলে W সমান মান বসাও SMV, তো 40 গুণ 250 গুণ 0.6 ডিভাইড বাই 1000। তাহলে কত আসে এখান থেকে, SMV/1000। তাহলে এখান থেকে আসে ক্যালকুলেশন যদি করি তাহলে আসে হচ্ছে 6 গ্রাম। কত গ্রাম আসে ভাইয়া, 6 গ্রাম আসে। ওকে, তাহলে শেষ বের করা। সো একটা আসছে 18.375 গ্রাম, একটা আসছে 6 গ্রাম। তাহলে এটা কি গেল, এটা স্টেপ 1 গেল। এটা কি গেল, স্টেপ 1, এটা স্টেপ 1। তাহলে দেখো যখন আমাকে অ্যাসিড ক্ষারের মিশ্রণের ম্যাথ দিবে, কি বললাম আরেকবার বলো, যখন আমাকে অ্যাসিড ক্ষারের মিশ্রণের ম্যাথ দিবে এবং বলবে যে মিশ্রণের প্রকৃতিটা বের করো, তখন আমরা কি করব, স্টেপ 1-এ কি করব, স্টেপ 1-এ যে অ্যাসিড আর ক্ষার দেওয়া আছে, সেই অ্যাসিড আর ক্ষারের পরিমাণটা বের করব, কতটুকু দেওয়া আছে সেটা বের করব। এই যে W রে বের করে রাখছি, দেখো বের করে ফেলছে না, ডান। এরপর সেকেন্ড স্টেপ কি ভাইয়া, সেকেন্ড স্টেপ হচ্ছে ওদের বিক্রিয়াটা লিখবো। কি লিখবো, বিক্রিয়া লিখবো। চলো দেখি সেকেন্ড স্টেপ, স্টেপ 2 কি লিখবো, বিক্রিয়া লিখবো, তাই না। বিক্রিয়া লিখো তাইলে, কে কে আছে, H2SO4 আর NaOH বের করো। H2SO4 যোগ NaOH, তাহলে কি পাচ্ছি, Na2SO4 প্লাস H2O। ওকে, এখানে N দুইটা আছে, তার মানে এখানে হবে 2NaOH। সমতা করব, আর কিছু চেঞ্জ করতে হবে না, আর কিছু চেঞ্জ করতে হবে না। তার মানে এখানে দেখো এবার স্টেপ 3। এবার স্টেপ 3 তে কি করবো বলো তো ভাইয়া, স্টেপ 1-এ কি করছিলাম, অ্যাসিডের পরিমাণ আর ক্ষারের পরিমাণ বের করছি আলাদা আলাদা ভাবে। স্টেপ 2-তে কি করছি ভাইয়া, বিক্রিয়া লিখছি। স্টেপ 3-তে কি করবো ভাইয়া, বিক্রিয়া থেকে একটা ইনফরমেশন লিখবো। কি বলছি ভাইয়া, স্টেপ 3 বিক্রিয়া থেকে একটা ইনফরমেশন লিখবো। কি সেই ইনফরমেশন বলো তো ভাইয়া, ইনফরমেশনটা হচ্ছে ক্ষার অ্যাসিডের সাথে কতটুকু বিক্রিয়া করে সেটা আমরা বিক্রিয়া থেকে দেখবো। বুঝতে পারছি, বুঝি নাই, একটু বুঝাচ্ছি। দেখো প্রথমে দেখো, এই যে পাত্রটাতে আছে
আমাকে বলা হয়েছে যে ওরা বিক্রিয়া করবে, বাট ওরা আসলে কি পরিমাণ বিক্রিয়া করবে এটা কি এখানে বলা আছে? না। এটা আমরা কোত্থেকে পাবো জানো? এটা আমরা পাবো বিক্রিয়া থেকে। বিক্রিয়া থেকে দেখে আমরা লিখতে পারবো। দেখবা ম্যাজিকটা, দেখবা এই যে দেখো, একটু দেখো এখানে সালফিউরিক অ্যাসিডটা কয় মোল ভাইয়া? এখানে সালফিউরিক অ্যাসিডটা কয় মোল ভাইয়া? এখানে কি কোনো মোল আছে? হ্যাঁ, কয় মোল? সেটা 1 মোল না? আর এখানে NaOH কয় মোল ভাইয়া? 2 মোল না? তার মানে দেখো সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে NaOH এর সাথে বিক্রিয়া করার জন্য কয় মোল লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল লাগবে। কয় মোল লাগবে? 2 মোল লাগবে। এই ইনফরমেশনটা তুমি কোত্থেকে পাচ্ছ ভাইয়া? বিক্রিয়া লেখার পরই তো পাচ্ছ, তাই না? এবং বিক্রিয়াটা কিন্তু সমতা করতে হবে, নাহলে কিন্তু তুমি এই ইনফরমেশন পাবা না। এই ইনফরমেশনটা কিন্তু ভুল পাবা যদি তুমি বিক্রিয়ার সমতা না করো। বুঝতে পারছো ভাইয়া? আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে দেখো আমার এখানে আমি দেখতেছি বিক্রিয়া থেকে পাই, বিক্রিয়া থেকে পাই, লিখো বিক্রিয়া থেকে পাই, কি লিখবে ভাইয়া? বিক্রিয়া থেকে পাই। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে বিক্রিয়া থেকে পাওয়ার পরে এবার দেখো এবার কি করো, এবার H2SO4 1 মোল না ভাইয়া? তাহলে H2SO4 এর ভরটা বের করো। H2SO4 এর W কি বের করতেছে ভাই? H2SO4 আবার W বের করতেছে, সরি W না, সরি কি বললাম, M বের করবো, আণবিক ভর M। আণবিক ভরটা কত ভাই? এখানে 1 মোল না? তার মানে কত হবে? 1 × 98, তার মানে কত হবে? 98 গ্রামই হবে, 98 গ্রাম। ঠিক আছে, এবার আসো NaOH এর কাছে। NaOH এর M বের করো তো। এটা আমরা একটু আগে কত বের করছিলাম? 40 বের করছিলাম না? কিন্তু সেখানে ছিল NaOH 1 মোল। 1 মোলের ভর কত? 40 গ্রাম। এখানে NaOH কত মোল ভাইয়া? 2 মোল। এখানে NaOH কত মোল ভাইয়া? এই যে দেখো 2 মোল না? তাহলে 2 × 40, তাহলে কত হইলো ভাইয়া? 80 গ্রাম। জিনিসটা বুঝছি নাকি বুঝি নাই? তার মানে এখানে এটা কত গ্রাম? 98 গ্রাম। আর এখানে এটা কত গ্রাম? 80 গ্রাম। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 80 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করতেছে। বুঝছি নাকি বুঝি নাই? এই বিক্রিয়া থেকে কি বোঝা যাচ্ছে ভাইয়া? 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 80 গ্রাম NaOH এর সাথে বিক্রিয়া করতেছে। বুঝছি এতটুকু? এটা লিখো এবার। এখন স্টেপ 3 বা স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে ক্যালকুলেশন। লিখো তাহলে, লিখো যে 80 গ্রাম NaOH বিক্রিয়া করে, 80 গ্রাম NaOH বিক্রিয়া করে 98 গ্রাম H2SO4 এর সাথে, H2SO4 এর সাথে। ওকে, ডান। সুতরাং 1 গ্রাম NaOH বিক্রিয়া করে 98/80 গ্রাম H2SO4 এর সাথে। এবার বলো তোমার বিকারে আছে কতটুকু? তোমার বিকারে NaOH আছে কতটুকু বলো তো ভাইয়া? তোমার বিকারে NaOH আছে হচ্ছে এই যে, এটা বের করছো না, এই যে বিকারেরটা, বিকারের NaOH কত বের করছো? এই যে বিকারের NaOH এখানে কত বের করছো? W দেখো তো, এই যে দেখো কত? 6 গ্রাম। তাহলে দেখো এবার 6 গ্রাম লিখো। তাহলে 6 গ্রাম NaOH বিক্রিয়া করে 6 × 98/80 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে দেখো এখানে উত্তরটা কত আসে এবার? সেখানে উত্তরটা আসবে 7.35 গ্রাম, 7.35 গ্রাম H2SO4 এর সাথে। তাহলে এবার দেখো ভাইয়া, এবার তোমার আনসার চলে আসছে। এটা কি আসছে? 7.35 গ্রাম H2SO4 এর সাথে আসছে, তাই না? তার মানে 6 গ্রাম NaOH, 6 গ্রাম NaOH বিক্রিয়া করার জন্য কতটুকু H2SO4 লাগবে? 6 গ্রাম NaOH কেন বলতেছি ভাইয়া? কারণ আমার যে পাত্রটা ছিল বা বিকারটা ছিল, সেই বিকারটাতে 6 গ্রামই ছিল NaOH, তাই না? আমরা পরিমাণটা বের করছিলাম। সো সেই 6 গ্রামটা কতটুকু H2SO4 এর সাথে বিক্রিয়া করবে? 7.35 গ্রামের সাথে H2SO4 এর সাথে বিক্রিয়া করবে। বাট আমার পাত্রে, এই যে পাত্রটাতে, এই পাত্রটাতে আমার অ্যাসিড কতটুকু আছে ভাইয়া? অ্যাসিড কতটুকু আছে? এই যে দেখো 18.375 গ্রাম। তাহলে তুমি বলো এবার, বিক্রিয়া করার পর দেখতেছি যে আমার অ্যাসিড লাগবে 7 গ্রাম, কিন্তু পাত্রে পড়ে আছে 18 গ্রাম। আমার অ্যাসিড লাগবে বিক্রিয়ার জন্য 7 গ্রাম, বাট পাত্রে পড়ে আছে 18 গ্রাম। তুমি বলো তাইলে এবার অ্যাসিডের কি পরিমাণ বেশি না কম? এখানে নিশ্চয়ই বেশি। তার মানে দ্রবণটা, যা মিশ্রণ যেটা পাবো সেটা কি হবে? অম্লীয় হবে না ভাইয়া? বুঝতে পারছি নাকি পারি না বলো তো ভাইয়া? অম্লীয় হবে। শেষ, এটাই তোমার প্রশ্নের উত্তর। পারবো তাইলে? সো সেম টাইপের ম্যাথ এখানে অনেক আসছে, একটা দিয়ে পুরো বুঝাই দিছি যাতে করে আর অন্যগুলো করতে না হয়। পারা যাবে তাহলে? এটা গেলো একটা নিয়ম।
এটা একটা নিয়ম। এই ম্যাথ, এই মিশ্রণের ম্যাথ আরও অনেক নিয়মে করা যায়, সেরকম নিয়ম আমি আমার টেস্ট পেপার সলভিং ক্লাসে নিছি। সো তোমার যদি এই নিয়মটা ভালো লাগে তুমি এটা ফলো করতে পারো, তোমার যদি এই নিয়ম ভালো না লাগে তুমি টেস্ট পেপার সলভিং ক্লাসে আরেকটা নিয়ম দেখানো আছে সেটা করতে পারো। বুঝতে পারছো ভাইয়া? পারবো তাহলে? ডান। তাহলে দেখো, তাহলে আমি কি লিখবো এবার? আমি এবার লিখবো, আচ্ছা একটু ছোট করি তারা। ওয়েট, একটু ছোট করি এটাকে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার লিখলাম। তাহলে অতিরিক্ত অ্যাসিড লিখো, অতিরিক্ত অম্ল থাকবে বা অতিরিক্ত অ্যাসিড, অতিরিক্ত অ্যাসিড থাকবে কত গ্রাম বলো তো ভাইয়া? 17 পয়েন্ট সামথিং থেকে 17 ছিল না, এটা কত ছিল? 18.375, 18.375 মাইনাস 7.35, তাহলে এখান থেকে গ্রাম, তাহলে এখান থেকে যত আসবে তত, এত অবশিষ্ট বেশি থাকে, তাহলে এত অবশিষ্ট যদি বেশি থাকে তার মানে কি মিশ্রণটা কি? মিশ্রণটা কি? অম্লীয়। সুতরাং মিশ্রণটি অম্লীয়, মিশ্রণটি অম্লীয়। সুতরাং মিশ্রণটি কি হবে ভাইয়া? অম্লীয়। মিশ্রণটি কি? অম্লীয়। শেষ। বলো পারবো নাকি পারবো না? বোঝা গিয়েছে ভাইয়া? পারবো? ডান। ওকে, তাহলে চলো নেক্সট সিকিউতে যাই এবার। সো নেক্সট সিকিউ দেখো কি বলেছে ভাইয়া, উদ্দীপকের লবণের অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে। সো উদ্দীপকের লবণের অম্লীয় মূলক কোনটা বলো তো? এই যে CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, তাই না? সো ক্যালসিয়াম কার্বনেট যে লবণের মূলকটা আছে সেটা কিভাবে শনাক্ত করব সেই রিলেটেড প্রশ্ন এখানে চেয়েছে। এবং পরবর্তী বলেছে যে এও বি গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি কি একই রকম? এও বি কি? গ্যাস, এটাও কি গ্যাস। আচ্ছা চলো দেখি তাহলে এটা। হ্যাঁ কমেন্ট করো অনেকে, এই তো গুড, বুঝতে পারছো ভাইয়া? তাহলে ডান। এবারে দেখো তাহলে ক্যালসিয়াম কার্বনেটের কি শনাক্ত করবো না? তাহলে দেখো CaCO3, এখান থেকে অম্লীয় মূলক কোনটা ভাইয়া বলো তো? CO3 2-, এটা হচ্ছে আমার অম্লীয় মূলক, অম্লীয় মূলক, এটা আমার কি ভাইয়া? অম্লীয় মূলক, তাই তো? আচ্ছা এটাই হচ্ছে আমার কি মূলক? অম্লীয় মূলক। এখন এই অম্লীয় মূলকটা আমরা কিভাবে শনাক্ত করতে পারি ভাইয়া? দুইটাও বিক্রিয়া আছে, সেই দুইটা বিক্রিয়ার মাধ্যমে। বিক্রিয়াগুলো কি কি আমি লিখে দিচ্ছি দেখো। অম্লীয় মূলক প্লাস 2HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে ক্লোরাইড আয়নটা মুক্ত হয়ে যাবে, ঠিক আছে? প্লাস H2O প্লাস CO2, ঠিক আছে? তারপর কী হবে? তারপর COH2 আসবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চলে আসবে, CO2 সাথে বিক্রিয়া করে কি করবে? CaCO3 তৈরি করবে এবং প্লাস H2O তৈরি করে ফেলবে। শেষ। এরপর CaCO3 প্লাস CO2 প্লাস H2O বিক্রিয়া করে হবে CaHCO3 শেষ। এই বিক্রিয়া তিনটে দেখা দিবে, তাহলে হয়ে যাবে গ নাম্বার ডান। এবার ঘ নাম্বার কি বলছে ভাইয়া? এও বি গ্যাসে জলীয় দ্রবণের প্রকৃতি একই রকম। সো এই গ্যাসে কে আসছে? কে আসছে বলো তো? CaCO3 থেকে কে আসবে? গ্যাসটা কি আসবে? CO2 আসবে না? আচ্ছা CO2 আসবে। আর বি গ্যাস থেকে কে আসবে বলো তো? SO2, তার মানে কি SO2, তাই তো? চলো দেখি এবার, তাই না? আচ্ছা চলো দেখি এবার। তাহলে একটা হচ্ছে কি CO2 লিখো, তাহলে এ হচ্ছে কি CO2 আর বি হবে কি SO2। এবার এদের জলীয় দ্রবণটা কি হবে? জলীয় দ্রবণ, এদের জলীয় দ্রবণ, এদের জলীয় দ্রবণ কি যোগ করতে হবে না পানির সাথে? করো তাহলে CO2 যোগ H2O, তাহলে কত হয়? H2CO3, তার মানে কি কার্বনিক অ্যাসিড। এরপর SO2 যোগ H2O করো, তাহলে কি হয়? H2SO3, সালফিউরাস অ্যাসিড। শেষ। এবার বলছে কি এদের তুলনা করতে বলছে আর কি। তুলনা করতে পারবে না বলো? আশা করি পারবা, তাই না? শেষ। কারণ কি এদের জলীয় দ্রবণ কি? এটা যেহেতু অ্যাসিড, এটা কি অ্যাসিড না? এর অ্যাসিড, তাহলে এদের জলীয় দ্রবণের প্রকৃতিটা কি সেম হবে না বলো? H2CO3 যদি ভেঙে দিই তাহলে কি পাবো? 2H প্লাস CO3 2- আয়ন, দুইটা H আয়ন মুক্ত করতেছে জলীয় দ্রবণে দিচ্ছে, তাহলে কি অ্যাসিড প্রকৃতির। সেমভাবে দেখো H2SO3, এটাকেও যদি করি তাহলে কি পাচ্ছি? 2H প্লাস SO3 2- আয়ন। শেষ। পারবো তাহলে? ডান। এবং জলীয় দ্রবণের কি করবে? নীল লিটমাসকে লাল করবে, নীল লিটমাস কি করবে? লাল করবে। দুইজনই কি করবে? লাল করে দিবে। শেষ।
বলো ভাইয়া পারবো? তো তোমাদের সাথে এত ক্লাস নিতে আমার গলা বসে যাচ্ছে, ঠিক আছে? বলো পারবো ভাইয়া? পারা যাবে? কয়টা বেজেছে এখন? আচ্ছা, তোমাদের টাইমের সাথে আমার টাইম মিলবে না, কেন বলো তো? কারণ তোমরা কখন কোন ক্লাস করছো আমি কি জানি? জানি না তো, তাই না? আচ্ছা যাই হোক, ওকে ডান। তাহলে বলো পারা যাবে ভাইয়া? পুরোপুরি ক্লিয়ার এটা? ওকে ডান। চলো এবার নেক্সট দেখি চলো, নেক্সট। এইতে এতগুলো এসটিপিতে কথা হবে, এটা আমার এই প্রশ্ন না, এই টপিকের না, তাই কেটে দিলাম। পরেরটা আমি চাইলে করতে পারি, বাট করে দিব কি নাকি করবো না বলো? উদ্দীপকের বিকার দুটির দ্রবণ মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? দেখো দেওয়া আছে সব, এই যে সব দেওয়া আছে। এটা KOH, এটা কি HCl। সো সেমভাবে এখানে ডাব্লিউ বের করবা, এখানে ডাব্লিউ বের করবা, এরপর বিক্রিয়াটা করবা, বিক্রিয়া থেকে কি পরিমাণটা লিখবা, এরপর এটার সাথে কতটুকু করে সবসময় মাথা রাখবা, এই পাশে কাকে রাখবা? ক্ষারকে রাখবা, মানে KOH কতটুকু বিক্রি করছে সেটা আগে বের করবা, মনে থাকবে? ডান, এটা দেখাচ্ছি না আর। ক্ষার এবং ক্ষার সম্পর্কিত কি আছে দেখি চলো। উপযুক্ত বিক্রিয়া সহ বীজগুলি শনাক্ত করো, এটা এই টাইপের প্রশ্ন না। ঘ নাম্বার, পরিবেশের উপর বীজগঠির প্রভাব বের করো। আচ্ছা, পরিবেশের উপর বীজগঠ কি হবে বলো তো? বি গ্যাসটা, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেহেতু চুনাপত্র আছে তার মানে এখানে কি হবে? CO2 হবে। সো CO2 পরিবেশের উপর কি ক্ষতিকর প্রভাব করে বলো? CO2 যখন পানির সাথে বিক্রিয়া করে তখন কি হয়? H2CO3, যা কি অ্যাসিড বৃষ্টি, যা কি অ্যাসিড বৃষ্টি। এবার অ্যাসিড বৃষ্টির যে ভূমিকা, পরিবেশের উপর যে ক্ষতিকর ভূমিকা, সেগুলোকে আমি লিখে দিছি। পারা যাবে? ডান। পিএইচ সম্পর্কিত প্রশ্ন দেখি এবার চলো। কনসেপ্ট লাগবে না, এখানে ডিরেক্ট চলে আসি চলো। এই যে এই ম্যাথটা আমরা চাইলে করতে পারি, ঠিক আছে? এই যে এটা আমাদের এই টাইপের প্রশ্ন না, এটা আউট অফ দ্য বক্স, এটা করতে পারি। ঘ নাম্বারটা কি বলছে দেখো, চিত্র 2 ও চিত্র 3-এ দ্রবণের মিশ্রিত অবস্থায় পিএইচ এর প্রকৃতি কিরূপ হবে? আচ্ছা, তার মানে চিত্র 2 কে ভাইয়া HNO3, আর চিত্র 3 কে ভাইয়া Na2CO3। এখন বলছে যে পিএইচ এর প্রকৃতি কিরূপ হবে তা বের করো, তাই না? ভালো কথা, তাহলে বের করতে পারবো আমরা? বলো তো দেখি। এটা তোমাদের আমি একটু করে দিব, কারণ এই টাইপের ম্যাথ তোমরা করো নাই, ঠিক আছে? সো এটা আমি তোমাদের করে দিচ্ছি। ওকে, তাহলে চলো দেখি পারা যাবে। চলো দেখি পারি কিনা, দেখে চলো। সো কি বলছে দেখো, পিএইচ এর প্রকৃতি বলছে না ভাইয়া? পিএইচ এর প্রকৃতি বলছে, তাই তো? চলো দেখি ঘ। সো ফার্স্ট স্টেপ বলো, স্টেপগুলো বলো। স্টেপ 1 আমার সাথে সাথে বলো, স্টেপ 1 কি হবে? স্টেপ 1 কি হবে বলো? ডাব্লিউ বের করা না, কিন্তু দেখো একটা জিনিস, এখানে ডাব্লিউ দিয়ে দিয়েছে কত? 10 গ্রাম। এখানে কত? 15 গ্রাম দিয়ে দিয়েছে। ডাব্লিউ কি দিয়ে দিয়েছে ভাইয়া? হ্যাঁ দিয়ে দিয়েছে। তাহলে দিয়ে দিলে তো আমার জন্য ভালো, তাই না? আমার জন্য ভালো না? আমার কাজটা কমে গেল। তাহলে স্টেপ 1 আমার আর করতে হবে না, আমি ডিরেক্ট স্টেপ 2 তে যাবো। তাহলে স্টেপ 2 কি ছিল ভাইয়া? বিক্রিয়া লিখো বিক্রিয়া। HNO3 যোগ কে আছে? Na2CO3। তাহলে কি হচ্ছে বলো? বিক্রিয়া তৈরি করে উৎপন্ন কি হবে বলো তো ভাইয়া? NaNO3 যোগ H2O যোগ CO2। দেখো সব ঠিক আছে কিনা দেখো, Na দুইটা আছে, এখানে 2 হবে। অক্সিজেন কয়টা? 6টা আছে এখানে, 1টা 2টা 6টা। তাহলে এখানে তো আবার চেঞ্জ হয়ে গেছে মেবি, হাইড্রোজেন 2টা। হ্যাঁ এখানে 2 হবে। এবার ঠিক আছে, আশা করি। দেখি তো একটু। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এবার কি করবো ভাইয়া? এবার এখানে আণবিক ভরটা বের করবো, তাই তো? তাহলে চলো বের করি। তো এখানে আণবিক ভর কত হবে বলো? তাহলে 2 ইন্টু H কত? 1 যোগ নাইট্রোজেন কত? 14 যোগ অক্সিজেন কত? 16 গুণ 3। তাহলে এটা বের করে কত আসে দেখো। তাহলে আমি করি ক্যালকুলেশন। 1 যোগ 14 যোগ 16 গুণ 3 গুণ 2, তাহলে আসে 126। কত আসছে ভাইয়া? 126 গ্রাম। 126 গ্রাম কি? HNO3, তাই না? এবার Na2CO3-র কাছে আসো। Na2CO3 এটা কতটুকু বের হয় দেখি। 23 গুণ 2 হবে তো, Na2 না? তাহলে 23 গুণ 2, তাহলে 23 গুণ 2 যোগ কার্বন মানে কত? 12 যোগ 16 গুণ 3, তাহলে কত আসে বলো তো ভাইয়া? তাহলে আসে হচ্ছে কত? 23 গুণ 2 যোগ 12 যোগ 16 গুণ 3 মানে 38, তার মানে 106 আসে। কত আসে ভাইয়া? 106 গ্রাম। 106 গ্রাম কি? Na2CO3, ঠিক আছে? পেয়ে গেলাম। এবার স্টেপ 3 কি ছিল ভাইয়া? স্টেপ 3 ছিল হচ্ছে রে ক্যালকুলেশন করা। তবে বলছিলাম কি ভাইয়া, সবসময় কাকে রাখতে হবে? পাশে ক্ষারকে আগে রাখবো। কাকে রাখবো ভাইয়া? ক্ষারকে আগে রাখবো। তাহলে ক্ষারকে, এটা না? তাহলে বের করো। তাহলে 106 গ্রাম Na2CO3 বিক্রিয়া করে, লিখো Na2CO3 বিক্রিয়া করে কতর সাথে বলো তো ভাইয়া? কতর সাথে? 126 গ্রাম। 126 গ্রাম কার সাথে? HNO3 এর সাথে।
ওকে, তাহলে এবার বলো তোমার পাত্রে NO2CO3 বিক্রিয়া করছে না, এটা বিক্রিয়া থেকে পাত্রে আছে কতটুকু? পাত্রে আছে কয় গ্রাম? 15 গ্রাম। তাহলে লিখো 15 গ্রাম, 15 গ্রাম। সুতরাং আচ্ছা 1 গ্রাম দিয়ে লিখি, 1 গ্রাম NO2CO3 বিক্রিয়া করে 126 ভাগ 106 গ্রাম এতর সাথে। এবার ওখানে কয় গ্রাম আছে ভাইয়া? 15 গ্রাম না? সুতরাং 15 গ্রাম NO2CO3 বিক্রিয়া করে 15 গুণ 126 ডিভাইড বাই 106 গ্রাম সাথে। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসে দেখো, 15 গুণ 100, 15 নাকি 10? হ্যাঁ 15, ঠিক আছে, 15 গুণ 126, তাই না? তাহলে দেখো লিখি, তারাও ক্যালকুলেটার হারাই ফেলছে আবার, পাইছি। তাহলে 15 গুণ 10 না 126, 1290 ভাগ 106, তাহলে আসে 17.83, 17.83 গ্রাম HNO3। এবার দেখো একটা জিনিস, মজার জিনিস দেখো, আমার পাত্রে কতটুকু আছে HNO3? 126। কতটুকু আছে ভাইয়া? 26। আমার এখানে আসছে কত ভাইয়া? 17.83 গ্রাম, তাই না? আচ্ছা, আমার বিক্রিয়ার জন্য লাগবে কত গ্রাম ভাইয়া? 17 গ্রাম। বাট আমার পাত্রে আছে কতটুকু ভাইয়া? 126 গ্রাম। তার মানে কি পাত্রে অনেক বেশি আছে, অ্যাসিডের পরিমাণটা অবশ্যই আছে। তার মানে আমি এখান থেকে বলে দিতে পারবো যে আমার এটা প্রকৃতিতে কী হবে বলো তো ভাইয়া? অম্লীয় হবে, তাই না? দ্রবণটা কী হবে বলো তো ভাইয়া? অম্লীয় হবে, তাই তো? আচ্ছা দেখো আরেকবার বলি, দেখো আমার এই পাত্রে, সরি 126 গ্রাম, আমি তো ভুল বলছি। আমার পাত্রে দেওয়া আছে কত গ্রাম? 10 গ্রাম। আমার লাগবে কত গ্রাম ভাইয়া? 17 গ্রাম। আমি এটা আনুবিক হিসাব করে বলছি ভুলে। কোনটা হবে? এই যে পাত্রের বের করা আছে না, ওটা তো দিয়ে দিছে। আমাদের তো এর একবার দিয়ে দেওয়া যায়, এই জন্য আমরা বের করছিলাম স্টেপ 1-এ, তখন ওটার সাথে কম্পেয়ার করছিলাম। এখন দেখো 17.83 গ্রাম আমার কি লাগবে? অ্যাসিড লাগবে। এই বিক্রিয়াটা হওয়ার জন্য আমার 17 গ্রাম লাগবে অ্যাসিড। বাট আমার পাত্রে আছে কতটুকু ভাইয়া? 10 গ্রাম। তাহলে বলো ভাইয়া, অ্যাসিড কি ঘাটতি আছে নাকি নাই? অ্যাসিডের ঘাটতি আছে না? আছে। এখন অ্যাসিডের যদি ঘাটতি থাকে তার মানে কি বেশি আছে ভাইয়া? ক্ষার বেশি আছে না? দেখো অ্যাসিডের ঘাটতি আছে, তার মানে কি বেশি আছে ভাইয়া? ক্ষার বেশি আছে। এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো? তাহলে কি বেশি আছে ভাইয়া? ক্ষার বেশি আছে। ডান। তাহলে ক্ষার যদি বেশি থাকে, ক্ষার বেশি আছে, সুতরাং মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। এখন বলছে কি ভাই? পিএইচ এর প্রকৃতি বের করতে না? তাহলে পিএইচ এর প্রকৃতি কি হবে? পিএইচ এর প্রকৃতি হবে 7-এর উপরে। কারণ কি ভাইয়া? কারণ ক্ষারের পিএইচ কত বলো তো ভাইয়া? ক্ষারের পিএইচ আমরা জানি 7 ক্রস করলেই ক্ষারীয় পিএইচ শুরু হয়, তাই না? শেষ। বলো পারা যাবে? বুঝছি ম্যাথটা, পারবো? ডান। পারলেই শেষ, আর কিছু লাগবে না। এটা বুঝতে পারছি ভাইয়া? দেখে নাও। ডান, নেক্সট যাই চলো। সো প্রশমন বিক্রিয়া সম্পর্কিত এবার এখন আর কিছু নাই, এগুলা সব ভুগিযুগি, ঠিক আছে? এগুলো সব ভুগিযুগি। সো ভুগিযুগিগুলো আমরা একটু পড়েই। আমাদের দৈনন্দিন জীবনে 1 নং বিক্রিয়ার ভূমিকা বের করো। 1 নং মানে কি ভাইয়া? এই যে এটা। সো এটা কি ভূমিকা আমাদের জীবনে, এটা বের করবা, পারবা এগুলো আশা করি, ঠিক আছে? আর এটা লাগবে না, এটা আউট অফ দ্য বক্স, জানো এই টপিকের না। এসিড বৃষ্টিতে পানির ক্ষরতা, চলো দেখি। সো এসিড বৃষ্টির যে কনসেপ্টটা, এটা তো আমরা আগেই দেখছি, তাই না? এটা দেখতে হবে না আশা করি। তো একটু লিখলাম যে কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে যায় তখন পানির সাথে বিক্রিয়া করে H2CO3 তৈরি করে। এরপর সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে SO2 তৈরি করে। এরপর সেই SO2 পানির সাথে বিক্রিয়া করে H2SO3 তৈরি করে। এরপর সেই সালফার এরপর এই SO2 আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে SO3 তৈরি করে ফেলে। এরপর এখানে 2 হবে, এখানে 2 হবে, এবার মিলছে, ঠিক আছে? ওই সময় এটা দিতে পারি নাই ভুলে। এরপর এই SO3 আবার পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে ভাইয়া? H2SO4। সো এগুলো মেইনলি কিসের জন্য দায়ী? আমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এগুলাই হচ্ছে আমার কি অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে দায়ী। ইয়েস, দায়ী। শেষ। বলো পারবো? শেষ। একটা সিকিউ আমি এখানেই লিখে দিলাম, আর লাগবে না। তাহলে দেখো, কয়ের এলাকায় অবস্থিত পুকুরের পানিতে সহজে সাবধানে ফেন উৎপন্ন না হওয়ার কারণ বের করো। সো এটা হচ্ছে আউট অফ দ্য বক্স, মানে হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে 12 নম্বর অধ্যায়ের টপিক। উদ্দীপকের প্রথম ঘটনার কারণ বের করো। প্রথম ঘটনা কি ছিল? অ্যাসিড বৃষ্টি ছিল। কি ছিল? অ্যাসিড বৃষ্টির প্রথম ঘটনা। তো এবার অ্যাসিড বৃষ্টির কারণটা ব্যাখ্যা করতে পারবা? এই যে বিক্রিয়াগুলো দেখালাম সেই বিক্রিয়াগুলো সুন্দর করে লিখে দিবা। বুঝছি ভাইয়া? পারবো? ডান।
ওকে, সো আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি প্রায়। এবার কি ভাইয়া 2024 সালের বোর্ডের সিকিউটা একটা দেখবো, ঠিক আছে? সো চলো একটু দেখি এই বোর্ডের সিকিউটা কীভাবে আসছে বা কেমন আসছে। সো তার আগে কিছু স্ট্র্যাটেজি শেয়ার করি, এক্সাম ও স্ট্র্যাটেজি। এগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে তুমি পরীক্ষার হলে কীভাবে প্রশ্ন চুজ করবে এবং সিকিউ লিখতে পারো ভালো করে, সেটা মূলত একটা কি স্ট্র্যাটেজি। প্রথম টপিকটা কি ভাইয়া? কোয়েশ্চেন প্যাটার্ন, তার মানে কি, সরি কোয়েশ্চেন পিক। সেটা কি ভাইয়া? এটা হচ্ছে তুমি প্রশ্নটা পাওয়ার পর, প্রশ্ন হাতে পাওয়ার পর সবসময় ছটফট করবা না লেখার জন্য, ঠিক আছে? তুমি আগে 5 মিনিট সময় নিবা, 5 মিনিট সময় নিয়ে পুরো প্রশ্নটা একবার পড়বা, ঠিক আছে? পুরো প্রশ্ন পড়ার পর তুমি দেখবা যে তোমার আসলে কি কি কোনটা কোনটা তোমার বেশি কমন আসছে, কোনটার গঘ তুমি বেশি পারবা, সেগুলোই দেখাবা। তুমি এমন করবা না যে তুমি প্রথম সিকিউরিটি দেখছো এটা পারবা বলে লিখে ফেলছো, এরপর দেখলা যেটা আর পারতো না। এটা যাতে না হয়, এটা করলে তোমার টাইম লস হবে। তুমি আগে কী করবা? 5 মিনিট সময় নাও, 5 মিনিট সময় নিয়ে পুরো প্রশ্নটা একবার পড়ে নাও, তারপর তুমি লেখা শুরু করো, ঠিক আছে ভাইয়া? ডান। এরপর কি ভাইয়া? এরপর হচ্ছে কোয়েশ্চেন ড্রাফট। তার মানে কি ভাইয়া? তার মানে যখন কিছু কিছু ম্যাথ ক্যালকুলেশনের প্রশ্ন থাকে তখন আমরা কনফিউজে থাকি যে আমারটা হচ্ছে কি হচ্ছে না, তাই না? এই জন্য কী করতে পারি? এই জন্য আমরা খাতার পিছনে একদম পিছনের পেজে একটা রাফ করতে পারো, রাফ করে দেখতে পারো যে এটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, যদি রাফ করে দেখি যে হ্যাঁ আমার মধ্যে কনফিডেন্স আসছে যে এটাই হবে, দেন তুমি তোমার খাতায় লিখো। এতে কি হবে? তোমার খাতাটা সুন্দর থাকবে দেখতে, খাতায় কাটা ছিঁড়াও হবে না। বুঝতে পারছো ভাইয়া? টাইমটাও সেভ হবে একটু। ওকে, ডান। অ্যান্ড দ্য লাস্ট প্রেজেন্টেশন। তার মানে কি ভাইয়া? তার মানে হচ্ছে তোমার খাতা সুন্দর রাখবা, তার মানে কি সুন্দর করে মার্জিন করবা এবং ব্লু পেন ইউজ করবা, এবং আর কি করতে পারো, আর হচ্ছে লেখাটা স্পষ্ট রাখবা। আমি বলছি না একবার লেখা সুন্দর হতে হবে, লেখা স্পষ্ট হতে হবে, যাতে টিচার লেখা দেখে বুঝতে পারে যে তুমি কি লিখেছো। তুমি যদি এভাবে লিখো, এভাবে কাওয়ার ঠ্যাং বা অঠ্যাং লিখো, ঠিক আছে? আমরা চিটাঙ্গা ভাষায় বলে কাওয়ার ঠ্যাং বা অঠ্যাং, এভাবে এভাবে যদি লিখো, টিচার কিছু বুঝে নাই। সো এমনভাবে লিখো যাতে টিচার বুঝতে পারে, হোক তোমার লেখা সুন্দর বা বিশ্রী, সমস্যা নেই, ইটস ওকে। আমার লেখাও বিশ্রী, ঠিক আছে, কিন্তু আমার লেখা বোঝা যায়, এই বুঝে যাওয়াটাই দরকার। ওকে, মাঝে মাঝে আমার লেখা কিন্তু বুঝে যায় না, তাই না, তাড়াতাড়ি লিখতে গেলে। সো তখন কিন্তু তোমরা অনেকে আমাকে গালি দাও। ওকে, আচ্ছা যাই হোক। সো দেখো একটা প্রশ্ন দেখি এবার কি বলেছে। দেখো বলেছে কি, পরিবেশের উপর এক্স ওয়াই জেড এর ক্ষতিকর প্রভাব বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তাহলে এক্স কে ভাইয়া? এস যোগ ওটু মানে কি? এক্স কে SO2 লিখে ফেলো, শেষ। NO প্লাস O2 ওয়াই মিলে কি হবে বলো তো ভাইয়া? NO2 লিখে ফেলো। জেড মানে কি ভাই? C প্লাস O2 CO2, তাই না? শেষ, তিনটা বের করে ফেলছে। এবার কি বলছে? এর ক্ষতিকর প্রভাব বিক্রিয়া করো। তাহলে ক্ষতিকর প্রভাবটা কি হবে বলো তো ভাইয়া? নিশ্চয়ই অ্যাসিড বৃষ্টি হবে না। সো অ্যাসিড বৃষ্টি নিয়ে বলো, আমরা কি কম লিখছি? না, অনেক লিখছি না ভাইয়া? শেষ। তাহলে আমি প্রথমে কি লিখবো? আমি প্রথমে লিখবো, এই যে দেখো আমি দেখাচ্ছি, ঘ লিখে লিখবো যে উদ্দীপকের এক্স যৌগটি বা এক্স ওয়াই জেড যৌগগুলো হলো যথাক্রমে কি কি বলতো ভাইয়া? SO2 NO2 CO2, SO2 NO2 CO2, শেষ। এরপর তুমি লিখো যে এই সকল গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, এরপর তুমি লিখতে পারো অ্যাসিড বৃষ্টি কাকে বলে। এখানে লিখো, কাকে বলে লিখো। ওকে, অ্যাসিড বৃষ্টি কাকে বলে লিখো, লেখা শেষ না? এরপর কি করবা? এরপর বিক্রিয়া দেখানো শুরু করবা যে এরা কেন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, সেই বিক্রিয়াটা লেখা শুরু করবা। বিক্রিয়াগুলো সুন্দর করে লিখবা, লেখার পর প্রতিটা বিক্রিয়ার নিচে বর্ণনা করবা যে বাতাসে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন সে পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং নাইট্রোজেন যখন বেড়ে যায় তখন নাইট্রোজেন অক্সাইড বিক্রিয়া করে এরপর নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সেইমভাবে প্রতিটা জিনিস সুন্দর করে লিখে যাবা। এরপর ব্যাখ্যা করবা পুরোটা ব্যাখ্যা করার পর কিছুর পরিবেশের উপর ক্ষতিকর যে প্রভাবটা আছে এটা লিখে দিতে পারো। এরপর বলতে পারো যে অতএব বলা যায় যে পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব অপরিসীম। বুঝতে পারছি ভাইয়া? এবং এখানে একটা জিনিস দেখো, বিক্রিয়া উল্লেখ করছে। সো বিক্রিয়া মাস্ট দেখাতে হবে, মনে থাকবে। ডান। ঘ নাম্বার, 4 নং বিক্রিয়া লবণদ্বয়ের সাথে লঘু ক্ষারের বিক্রিয়ায় একই বর্ণের অর্ধকে পরে কিনা বের করো। তাহলে 4 নম্বর বিক্রিয়াটা কে ভাইয়া? FeCl2 প্লাস Cl2, তাহলে কি হচ্ছে? FeCl3 হচ্ছে। লবণদ্বয়ের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া করে, MCQ-তে পড়িয়েছে মনে আছে? FeOH2 কি কালার? অর্ধকেপটা কি কালার বলো তো ভাইয়া? কি কালার ছিল বলো? সবুজ। আর FeOH3 কি ছিল?
লালচে বাদামি ছিল। মনে আছে ভাইয়া? মনে আছে নাকি বলো? মনে আছে? ওকে, সো আশা করি পারবা এটা। এটা আর দেখাচ্ছি না। আচ্ছা, তোমাদের সাইড ভাই আমাকে কল দিছে, ঠিক আছে? সো কেন দিছে আমি জানি না, একটু কলটা ধরি, দাঁড়াও। ওকে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট, কেমন? সাইড ভাই কল দিছে, একটু কলটা ধরি, কলটা একটু ধরি, ঠিক আছে? তোমাদের সাইড ভাই কল দিছে। আবার ফোন ধরে না, আমাকে পাত্তা দিচ্ছে না সাইদ ভাই, তাই না? আচ্ছা যাই হোক, ভাই কেন ফোন করছে জানি না, কল ধরলো না আমার। যাই হোক, তো আমরা আবার ফিরে আসি আমাদের পড়াই। তাহলে দেখো, তাহলে 4 নং বিক্রিয়ার যে লবণদের সাথে লঘু ক্ষারের যে বিক্রিয়াটা, এটা যে অধক্ষেপগুলো পড়বে, ঠিক আছে? এগুলোকে তাহলে আমরা এখন পারবো নাকি পারবো না বলো তো ভাইয়া? পারা যাবে? বলো, পারবো? সাইদ ভাই মেসেজ দিছে, আর্জেন্ট ফোন ধরো, বাট কেন ওটা বললো না, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো একটা জিনিস, দেখো তোমাকে দেখাই দিই। এই যে বললো লঘু ক্ষারের সাথে, লঘু ক্ষার কে ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ক্ষার না ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড কি লঘু ক্ষার, ঠিক আছে? তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ক্ষার লিখলাম, তাহলে দেখো পরে পেজে গেলাম, লঘু ক্ষার কে? সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু ক্ষার, NaOH। তাহলে এই NaOH এর সাথে এই যে কল দিয়েছে, হ্যালো, হ্যাঁ সাইদ ভাই আমি ক্লাসে। হ্যাঁ 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 হ্যাঁ, প্রতিসরণ। হ্যাঁ ভাই আছে। হ্যাঁ হ্যাঁ আমি নিজে করছি ভাই। C9 মানে কোনটা ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, স্থির তো আছেই। হ্যাঁ ওটাও আছে, স্থির তড়িৎ, চলতড়িৎ আর প্রতিসরণ। হ্যাঁ 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 ভাই, প্রতিফলন আমি নিছি ভাই। প্রতিফলনের সিকিউটা বাকি ছিল তো, ওটা আপনি হোল্ড করতে বলছিলেন যে। ওই যে বলছিলেন যে ভাই এটা এখানে আপাতত পজ রাখো, তুমি আগে চলতড়িৎটা শেষ করে দাও আমাকে। না ভাই, ওই যে চলতড়িৎটা শেষ করতে বলছিলেন যে আগে। আচ্ছা আচ্ছা ভাই, ওটা তো সিকিউটা হোল্ডে আছে তাহলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাই পার্ট। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ কথা হয়েছিল তাই একটু করে কেটে দিয়েছিলাম, ঠিক আছে? সো চলো আমরা ফিরে আসি পড়ালেখায়। তাহলে লঘু ক্ষারে কি নিলাম ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, NaOH নিলাম, তাই না? এবার NaOH বিক্রিয়া করাবো কার সাথে বলো তো ভাইয়া? কার সাথে বিক্রিয়া করাবো বলো তো? এই যে দেখো কার সাথে, FeCl2 সাথে না? চলো বিক্রিয়া করাই। FeCl2 সাথে নাকি FeCl3 সাথে? FeCl3 এর সাথে, তাই না? চলো দেখি এবার। আচ্ছা আবার কল দিচ্ছে নাকি? না ঠিক আছে, তাহলে চলো FeCl2 যোগ NaOH বিক্রিয়া করালাম। তাহলে কি পাচ্ছি ভাইয়া বিক্রিয়া করে পাচ্ছি Na প্লাস Cl মাইনাস আয়ন, আর পাচ্ছি কি FeOH হোল 2। ওকে, এরপর আরেকটা কি পাচ্ছি ভাইয়া? FeCl2 প্লাস NaOH। এটা সরি, এটা 3 ছিল না, আরেকটা 3 ছিল না, তাহলে কি হবে? Na প্লাস Cl মাইনাস আয়ন, তাহলে কি পাবো? FeOH হোল 3 পাবো। তাহলে বলো এই দুটো কি ভাই অধক্ষেপ পড়বে না? হ্যাঁ পড়বে। এবং এটার কালার কি ভাই? আমরা কিন্তু এমসিকিউর জন্য শিখছিলাম, এটার কালার কি ছিল? সবুজ ছিল। কি ছিল ভাইয়া? সবুজ কালার ছিল। ওকে, আর এটার কালার কি ছিল ভাইয়া? লালচে বাদামি ছিল। কি ছিল? লালচে বাদামি ছিল। ডান 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 ডান, শেষ। সহজ না ভাইয়া বলো? একদম সহজ না এগুলো? ডান। সো অ্যাসিড ক্ষারক চ্যাপ্টারটা এত সোজা যে তুমি যদি একবার ভালো করে রিডিং করো বইটা, তুমি থিওরিগুলো ইজিলি লিখতে পারবা। ওকে, এবং ভালো করে তুমি কি করতে পারবা? আনসার করতে পারবা। সো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা পড়ে রাখবা। আমি আশা করবো তোমরা এই চ্যাপ্টার থেকে আনসার করবা। ওকে, তাহলে চলো এবার নেক্সট দেখি।
ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের রিক্যাপ। সো আমরা রিক্যাপে একটু দেখবো যে আমরা আসলে কি কি পড়ছি। আমরা এই পুরো চ্যাপ্টারে এই লাস্ট শর্ট ক্লাসটার কি কি পড়ছি ভাইয়া। প্রথমে আমরা পড়ছি কনসেপ্ট ম্যাপ, তাই না ভাইয়া? তারপর কি পড়ছি ভাইয়া আমরা? তারপর আমরা পড়ছি ফ্ল্যাশ কার্ড, অর্থাৎ ফ্ল্যাশ কার্ড মোডে আমরা কি কি পড়ছি, জ্ঞান অনুধাবন পড়ছি। তারপর আমরা কি পড়ছি ভাইয়া? আমরা পড়ছি টাইপ ওয়াইজ এমসিকিউ। এরপর আমরা কি পড়ছি ভাইয়া? বোর্ড 24 এমসিকিউ। এরপর আমরা কি করছি ভাইয়া? এরপর আমরা পড়ছি টাইপ ওয়াইজ সিকিউ অ্যান্ড দেন সবার শেষে আমরা কি পড়েছি ভাইয়া? বোর্ড 24 সিকিউ। শেষ। বলো ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া? পারা যাবে? পারবো তাহলে? সো এইগুলো আমরা পড়েছি এখন অবধি এই লাস্ট শর্ট ক্লাসটাতে, এসিড খাস চ্যাপ্টারটার জন্য। শেষ। তাহলে আমাদের এই লাস্ট শর্ট ক্লাসটা এখানে শেষ হচ্ছে। সো আশা করবো আমি যে তোমরা এই ক্লাসটা করার ফলে তোমাদের যাদের রিভিশনের দরকার ছিল তাদের একটা রিভিশন হয়েছে পুরোপুরি, এবং যাদের কিছু কিছু টপিকে ঘাটতি ছিল এবং জানো যে কোন কোন টপিকগুলো আসতে পারে, তাদের জন্য আশা করি এই ক্লাসটা অনেক হেল্পফুল হবে, তাই না? সো তোমার যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, তুমি গ্রুপের মধ্যে আমার ছবি দিয়ে বা আমার যে কোনো একটা ক্লাসের স্ক্রিনশট নিয়ে তুমি চাইলে পোস্ট করতে পারো যে ভাইয়া আপনার ক্লাসটা ভালো লেগেছে, ধন্যবাদ। সো আমি কি করবো, আমি একটু ইন্সপায়ার হবো, ঠিক আছে? আমার আরও ক্লাসটা নিতে ইচ্ছা করবে ভালো করে তোমাদের জন্য। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ক্লাসে। টাটা।